এই মুহূর্তে দাবি যে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তিনি রাজ্যের একেবারে বলা যায় যে প্রশাসনিক প্রধান, তিনি যান তার নিজের পুলিশ অফিসার বা একটা পুলিশ ফোর্স নিয়ে, এবং ইডির তরফ থেকেও কিন্তু এটা কোথাও গিয়ে একটা যুক্তি দেওয়া হয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যুক্তিটা আমি জানি না কতটা কি খাটবে, যে কোথাও গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পুলিশ নিয়ে, সেই সময় ইডি কি পুলিশ ডাকতে পারবে বা পুলিশকে ইন্টিমেট করতে পারবে? আর যদিও বা করে, নিজস্ব, আমি এটাই একটু যদিও বা করে একেবারে যে সেলিম সাহেব, ইডির তো নিজস্ব ফোর্স ছিল সেখানে, তো তারা তাদের কাছেও তো ফোর্স ছিল, তাহলে তারা কেন পুলিশকে আটকালো না? এবং ইডির কাছে যে ফোর্স ছিল, আপনি যদি একটু আমরা যদি একটু খুব সেন্সিটিভলি একটু ভাবি, চিন্তা করি, ইডির ফোর্সের লিগ্যালিটি কিন্তু ওই সময় অনেক বেশি ছিল কলকাতা পুলিশের লিগ্যালিটি। ঠিক ঠিক। কলকাতা পুলিশ যে অথরিটি নিয়ে ওখানে ঢুকছে, ওই অথরিটির উপরে ইডির যে ফোর্স, পুলিশ বলছি না, ফোর্স, সেই ফোর্সের কিন্তু লিগ্যালিটি বা পাওয়ার অনেক বেশি ছিল। আর যদি আপনি বল প্রয়োগের কথা বলেন, তাহলে ইডির কাছে বল প্রয়োগ করার মতন মেশিনারি অনেক বেশি কিছু ছিল, কারণ ইডির কাছে সেন্ট্রাল ফোর্স ছিল, কোনোভাবেই আমরা কখনো ভাবতে পারিনি। এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে, কিন্তু আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, ইডি প্রথমে এত কিছু তারা সামনে আনেনি, তারা প্রথমে এত বক্তব্য কিছু সামনে রাখেনি, তারা পরিষ্কার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, কাগজপত্র নিয়েছেন, বেরিয়ে গিয়েছেন। কিন্তু আজকে ইডি বলছে যে তারা সেই সমস্ত জিনিসগুলোই সিজ করতে গিয়েছিলেন যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে এসেছেন। কিন্তু তারা যে প্রেস বিজ্ঞপ্তিটা ইডির তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে তারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিতই নয়, তাদের সেই রেড, তারা 2020 সালে সেই যে কোল স্ক্যাম, অনুপ মাঝি ওরফে লালার, সেই কাণ্ডের তারা তদন্তে গিয়েছিলেন। তাহলে তো এটা ইডিরও দুরকম কথা হচ্ছে। আপনাকে একটা কথা বলি, ইডির যারা অফিসার, যারা রেড করতে গেছে বা যারা সার্চ সিজার করতে গিয়েছিল, সেখানে জয়েন্ট ডিরেক্টর লেভেলের অফিসার ছিল এবং তার নিচে উপরের অফিসার ছিল। এটা ভাবার কোনো কারণ নেই সেই অফিসাররা পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই ট্রেনিং তাদের নেই। যদি না থাকে, দ্যাট ইজ অবভিয়াসলি ল্যাকুনা অফ ইডি, যেটা আমরা ইডির বহু মামলা করতে গিয়ে আমরা ইডিকে দেখেছি। ইডির কোথাও উদ্দেশ্য থাকে না যে মামলাটাকে আলটিমেটলি কনভিকশনে বা আমি জিতবো। আপনাকে বললাম 1% থেকে 2% হচ্ছে ইডির মামলা জেতার পার্সেন্টেজ। তো সহজেই ইডি কোনোভাবে যে ওই পরিস্থিতিটাকে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, একদমই সেরকম কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে না করার মতন ইনকম্পিটেন্ট লোক ওখানে ছিল না। তাহলে ইডি যে পেপারটা অ্যালাউ করলো দিতে, হুইচ ইজ নট কানেক্টেড উইথ দিস কেস, তারপরেও কোনো পেপার পেলো না, তাহলে থার্ড প্রশ্নটা চলে আসবে, তাহলে ইডি করতে গিয়েছিল কি জন্য? তাহলে কি ওই বক্তব্যটা, যেটা কাউন্টার একটা বক্তব্য আসছে যে 2020 মামলা 2026 ইলেকশন এনসিউ করছে, তার জন্য কি গিয়ে এটাকে একটা ইস্যু তৈরি করা? এটাও একটা পক্ষের বক্তব্য। তখন এই পক্ষের বক্তব্যটা এবং ইডির এই যে ইরেগুলার প্রসিডিউরাল পার্টটাতে, ইডির প্রসিডিউরাল পার্টটাতে আমি বারবার বলছি, আবার বলছি, ল্যাকুনা রয়েছে। ইডির প্রসিডিউরাল পার্টটাতে সমস্ত জায়গাতে ইডি বলছে আমি ভীত, অথচ ইডির ভীত হবার কোনো কারণ নেই। কিন্তু সেখানে কি অনেক বেশি পরিমাণে ফোর্স ছিল ইডির কাছে? এইটাও কিন্তু একটু প্রশ্ন উঠে যায়। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আমরা দেখেছি যে সিএপিএফ, কিন্তু তারপরে এই সল্টলেকের যে অফিসটা আইপ্যাকের, সেখানে প্রচুর ফোর্স ছিল, সেটা ছবিতে ধরা পড়েছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে ছিলেন। কিন্তু এক্ষেত্রে আদালত যে কথাটা বলেছে, আমি একটু এটা পড়তে চাইবো। আদালত বলেছে যে পঞ্চনামাগুলো থেকে প্রমাণিত হয় যে আইপ্যাকের কার্যালয় বা এর পরিচালকের কাছ থেকে কিছুই জব্দ করা যায়নি। এই সব যুক্তি তর্কের পরিপ্রেক্ষিতে আর কিছু বিবেচনার জন্য বাকি নেই এবং মামলাটি নিষ্পত্তি করা হলো, এটা আজকে আদালত বলেছে। কিন্তু বারবার অনির্বাণ যেটা উঠে আসছে, যে তাহলে ইডি কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন যে তিনি তার নির্বাচন সংক্রান্ত, তৃণমূল সংক্রান্ত কাগজপত্র সরিয়েছেন। তিনি তো একবারও বলেননি যে যেটা ইডি যে বিষয়টাকে নিয়ে ইডি রেড করতে এসেছিল কোল স্ক্যামের কাগজপত্র তিনি সেগুলো সরিয়েছেন, একবারও বলেননি। দেখো, তিনি শুধু বলেছেন তার তৃণমূলের কাগজপত্র তিনি সরিয়েছেন। দেখো, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট এবং তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট, এবং সেই প্রশ্ন কিন্তু
সেই সওয়াল জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি মিস লয়ার মানেকা তারা কিন্তু সেখানে করেন। এবং কলকাতা হাইকোর্টে আজকে যখন সওয়াল জবাব চলছিল তখন আমরা সবাই দেখেছি, শুনেছি যে এই বিষয়গুলোকে তুলে ধরা হয় যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শঙ্কিত ছিলেন যে তার দলের যে নথি, তার দলের যে তার দলের যে ক্যান্ডিডেট লিস্ট এবং তার দলের যে বিভিন্ন পরিকল্পনা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের, সেগুলোকে চুরি করতে পারে ইডি বা সেগুলো নিয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে, তুলে দেওয়া হতে পারে। এই বিষয়টা শঙ্কিত বিষয়, এই বিষয়টা তিনি শঙ্কিত ছিলেন। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন ওঠে সত্যি যে যখন একটা প্রসেস চলছে, যখন একটা কোথাও গিয়ে রেড চলছে এবং কেন্দ্রীয় সংস্থা যখন রেড করছে, তখন মুখ্যমন্ত্রীর চলে যাওয়া বা পুরো নথি নিয়ে বেরিয়ে আসা সেটা অবশ্যই প্রশ্নবদ্ধ একদম। আমি শেষ করব আজকের এই আলোচনাটা, এখানে শেষ করব। অনির্বাণ, আমি সেলিম সাহেবের কাছে একটা প্রশ্ন করব যে এরপরে কি তৃণমূল চাইলে সুপ্রিম কোর্টে মুভ করতে পারে, বা যদি সেইভাবে কোনো অভিযোগ আনা হয় তাহলে পরবর্তী আইনের স্টেপগুলো কি রয়েছে, ইডি কি কি করতে পারে এরপরে? দেখুন, সুপ্রিম কোর্টে মুভ করতে পারে বলতে, যদি তৃণমূল কংগ্রেসের যদি স্পেসিফিক কিছু অ্যালিগেশন থাকে যে ইডি নিয়ম কানুন মেনে তার প্রসিডিউরাল পার্টটা কমপ্লিট করেনি, রাদার সেই প্রসিডিউরাল পার্টের অন্তরালে ইডি অন্য কোনো উদ্দেশ্য ফুলফিল করার জন্য এসেছিল এবং সেই উদ্দেশ্যটা ফুলফিল করেছে, যদি এরকম কিছু কেস তৈরি করতে পারে তাহলেও সেই কেসটা শুরু থেকে আস্তে আস্তে অবভিয়াসলি সুপ্রিম কোর্টে যেতেই পারে। আর যেহেতু এটা পলিটিক্যাল ইস্যু, স্টেট ইলেকশনের ইস্যু, তো স্বভাবতই যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন ইস্যু, সুপ্রিম কোর্টের একখানা জুরিসডিকশনাল পাওয়ার সবসময় থাকে, যেহেতু ইন্টার স্টেট এবং সেন্ট্রাল এই ব্যাপারে ইনভোক করার। কিন্তু সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে হবে ইডি কোন ডকুমেন্ট সিজ করেছে, যে ডকুমেন্টটা কানেক্টেড নয়, অথবা কোন ডকুমেন্ট অফিসিয়াল সিজার করেনি, ইডি আনঅফিসিয়ালি ওখান থেকে নিয়ে বেরিয়ে গেছে। যে দায়টা তৃণমূল কংগ্রেসেরও আছে, যে দায়টা ইডিরও আছে, দুজনেরই এই দায়টা বর্তায় কোনো অভিযোগ আনার আগে, এবং সেই অভিযোগটাকে স্ট্যান্ড করানোর জন্য তার যে তথ্য, তার যে মেটেরিয়াল এবং তার যে ইনফরমেশন, সেগুলো সাপ্লাই করে। অনেক ধন্যবাদ সেলিম সাহেব, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা তুলে ধরলেন। কিন্তু অনির্বাণ, দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কিছুই যে একটা কংক্রিট সিদ্ধান্তে পৌঁছানো গেল বা কোনো কিছুরই যে একটা পুরোপুরি নিষ্পত্তি হলো সেটা নয়। সুপ্রিম কোর্টের দিকে এবার আমাদের নজর রাখতে হবে যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই মামলাটা নিয়ে কি বলে, এবং সেটা আগামীকালই চলে আসবে। আগামীকাল এই মামলার কোনো একটা দিক বোঝা যাবে, কিন্তু নিষ্পত্তি কবে হয় সেদিকেও অবশ্যই নজর রাখতে হবে। কারণ সামনেই কিন্তু ভোটের হল্লা, মানে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই ভোটের হল্লা, ভোট, বিধানসভা নির্বাচন, এবং তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। কারণ কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনগতভাবেও কিন্তু বেশ কয়েকটি শাস্তি হবার যে বিষয় রয়েছে,